TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বাড়ি কেনাবেচা নিয়ে কথা বলবো, যেটি আমাদের স্বপ্নের, আমাদের ড্রিম, যে আমেরিকায় এসে একটি বাড়ির মালিক হতে চাই, সেটি আজকে আমরা আলোচনা করব যে 2026 সালে আমেরিকার কোথায় কম দামে বাড়ি কিনলে সবচেয়ে বেশি লাভবান হবেন। এটি আজকের আলোচনার প্রথম অংশের বিষয়, এবং দ্বিতীয় অংশে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে। হেডওয়ে বিসিপিওর এআই মিশন, আমেরিকার ছোট ব্যবসার ডিজিটাল রূপান্তরের নতুন ভরসা। বিরতির পরে এসে বিষয়টিও গুরুত্বপূর্ণ এবং এটি নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। প্রথমে আমাদের 16ই ডিসেম্বরকে উপলক্ষে আমি বাংলাদেশের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমার গভীর শ্রদ্ধা, এবং আমাদের এই স্বাধীনতার জন্য আমরা এই দেশ পেয়েছি, সবার জন্য শুভকামনা। আমরা যাতে সেলিব্রেট করতে পারি এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস। অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে বিজয় দিবস। সেই বিজয় দিবসে 30 লাখ শহীদ, 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেটি আজকে আমরা সত্যি গর্বিত সেটার জন্যে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, 2026 সালে আমেরিকার কোথায় কম দামে বাড়ি কিনলে সবচেয়ে বেশি আমরা লাভবান হতে পারি, এই বিষয়টি আলোচনা আপনার কাছ থেকে জানতে চাইব, কারণ আপনি একটি রিয়েলটর, প্রতিনিয়ত এটার সঙ্গে কাজ করছেন। তবে আলোচনার আগে টোটাল বিষয়টার গুরুত্ব সম্পর্কে একটু ভূমিকা আমি দিয়ে নিই। সুপ্রিয় দর্শক, একটা বাড়ি শুধু 4 দেয়াল আর একটা ছাদ নয়। একটা বাড়ি মানে নিরাপত্তা, স্বপ্ন, ভবিষ্যৎ আর সন্তানের আগামীকাল। কিন্তু আজকের বাস্তবতায় প্রশ্নটা খুব কঠিন। বাড়ির এই আকাশ ছোঁয়া দামের বাজারে একটা বাড়ি কেনা কি এখন আর সম্ভব? কারণ গত কয়েক বছরে আমরা দেখেছি ঋণের সুদের হার বেড়েছে, বাড়ির দাম বেড়েছে, আর মধ্যবিত্ত মানুষের স্বপ্ন যেন একটু একটু করে দূরে সরে গেছে। তবে আসার কথা হলো, সাম্প্রতিককালের ডেটা বলছে 2026 সালের দিকে কিছু কিছু মার্কেটে বাড়ির দাম কমার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কোথায়, কেন, কার জন্যে এই সুযোগ? তাই আজ আমরা শুধু অনুমান নয়, বরং আমরা কথা বলবো বাস্তব তথ্য দিয়ে, মার্কেট ট্রেন্ড এবং একজন অভিজ্ঞ রিয়েলটরের চোখে দেখা সত্য নিয়ে। যারা প্রথমবার বাড়ি কিনতে চান, যারা বিনিয়োগের কথা ভাবছেন, অথবা যারা শুধু জানতে চান আমি কি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, আজকের এই আলোচনা কেবল তাদের জন্যে। আজ আমরা বুঝিনি 2026 সালের হাউজিং মার্কেটে কোথায় দাম কমতে পারে আর কোথায় লুকিয়ে আছে আপনার স্বপ্নের বাড়ি। আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি প্রতিদিন এই বাজারের ভেতরেই কাজ করছেন, পরামর্শ দিচ্ছেন আর খুঁজে দিচ্ছেন আপনার স্বপ্নের বাড়ির ঠিকানা। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। 2026 সালে আমেরিকার কোথায় কম দামে বাড়ি কিনলে সবচেয়ে বেশি লাভবান হবেন। আমি জনাব আসিফ চৌধুরী আজকের অনুষ্ঠানের একটু ভূমিকাটা দিয়েছি যে 2026 সালের কোন এলাকায় বাড়ি কিনলে, সেটা আমেরিকার যে কোনো জায়গা হোক, যে কোনো স্টেট হোক বা এলাকাই হোক, তেমন বাড়ির দাম কমার বা স্থিতিশীল থাকার সম্ভাবনা কোথায় সবচেয়ে বেশি, আপনার কাছে জানতে চাই। আপনার দুইটা কোয়েশ্চেন, ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ বিজয় যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দুইটা কোয়েশ্চেন, আপনার কোথায় কমবে, কোথায় স্থিতিশীল থাকবে। প্রথমেই শুরু করে নিই কোথায় কমবে। এখন যে ট্রেন্ড, আনফর্চুনেটলি আমাদের নর্থ ইস্টে তেমন কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ আমাদের এই অঞ্চলে আসতেছে না। যেগুলো আসতেছে মিড ওয়েস্টে এবং টেক্সাস বা সাউথে, যেগুলা কারণ ওই প্যান্ডামিকের সময় ওইদিকে খুব বেশি বুম হয়েছিল, যে কারণে ওই যে বাসা থেকে কাজ করছিল সবাই, তো হাউজিং মার্কেটটাও তখন ওইদিকেই বেশি ইম্প্রুভ হচ্ছে। লো ল্যান্ড কস্ট,
বিল্ডিং কনস্ট্রাকশনটা কম ছিল, সেই জন্য ওইদিকেই বেশি ডেভেলপ হয়েছে। আমাদের সে কারণে ওখানে কিন্তু মানুষ প্রচুর মানে মাইগ্রেট করেছে জি, এখন হটেস্ট জায়গা হলো টেক্সাসের অস্টিন, যেগুলো প্রাইস মনে করেন 500,000 থেকে 400,000-এর নেমে আসছে। সেম জিনিস যারা ফ্লোরিডাতে থাকেন, ফ্লোরিডার থেকে যেতে চাচ্ছেন, টাম্পা একটা আইডিয়াল জায়গা, অনেক নিউ কনস্ট্রাকশন, শত শত বাড়ি আপনার ফোরক্লোজার দিকে যাচ্ছে, গুড প্রাইস, আস্কিং প্রাইস থেকে মনে করেন 100,000 কমে পাওয়া যাচ্ছে। সেম টিন ওহায়োতেও আপনার একটা, যদিও এটা একটু ঠান্ডা জায়গা, বাট ওহায়ো একসময় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল। এখন আবার কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় ডোনাল্ড ট্রাম্প অনেক ইনভেস্টমেন্ট ওহায়োতে করেছেন। তো আমাদের পার্শ্ববর্তী দেশের লোক ইন্ডিয়ান যারা অনেকেই ওহায়োতে মুভ করতেছেন, ইনভেস্ট করতেছেন, এবং মিডল ইস্টের যারা, আরাবিয়ান যারা, ইজিপশিয়ান যারা, মুসলমান যারা, যেমন আপনি ওহায়োতে গেলে দেখবেন প্রচুর আমাদের মুসলিম কমিউনিটির লোক এবং ইন্ডিয়ান কমিউনিটির লোক। আপনি মন্দির দেখতে পারবেন, মসজিদ দেখতে পারবেন, যে আমাদের এটা ওই যে এটা অ্যাবান্ডেন্ট যেটা ছিল সেটা চলে গেছে, এখন বুমিং অ্যাবান্ডেন্ট বিল্ডিংরা কিনতেছেন, কনস্ট্রাকশন করতেছেন, রেনোভেট করতেছেন, এবং গভর্নমেন্ট লোন নিয়ে ওনারা এগুলো করতেছেন, গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে যারা ওহায়োতে ইনভেস্টমেন্ট করতেছেন। সো যারা ইনভেস্টার, যারা যারা অ্যাফোর্ডেবিলিটি খুঁজতেছেন, আমাদের তো একটা কি ওয়ার্ড হয়ে গেছে আমাদের অ্যাফোর্ডেবিলিটি, যারা নিউ ইয়র্কে মনে করতেছেন যে আপনাদের পক্ষে বাড়ি কেনা সম্ভব না, স্বল্প বাজেট, তারা আউট অফ স্টেটে দেখতে পারেন। এছাড়াও মনে করেন আমাদের নিউ ইয়র্কের আশেপাশের অঙ্গ স্টেটগুলো, যেগুলো বাফালো তো অলরেডি বিল্ড আপ হয়ে গেছে। যদি নিউ ইয়র্ক সিটির কাছাকাছি থাকতে চান, বিংহামটন একটা আইডিয়া, তারপরে সাইরাকিউজ আমরা কথা বলছি, এবং আলবেনিও সেটার সাথে। তো বিংহামটন আমার কাছে মনে হয় আইডিয়াল যে লোকেশনটা, এই কারণে যে সিটি থেকে 2-3 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারবেন, যদি আপনার নিউ ইয়র্ক সিটির সাথে আপনার কানেকশন মানে থাকে, বা মনে করেন ভালো লাগার কারণ থাকে, নিউ ইয়র্ক সিটিতে আপনি ছাড়তে পারবেন না, তাইলে দেন বিংহামটন ইজ আইডিয়াল। আপনি এখনো $150 থেকে $200,000 মধ্যে, $250,000 মধ্যে একটা বাড়ি পাচ্ছেন, যেটা নিউ ইয়র্ক সিটিতে পসিবল না। তো স্কুল ডিস্ট্রিক্টও ভালো, আপনার সেম বেনিফিটগুলো আপনি পাচ্ছেন, এবং কোনো কিছু তেমন চেঞ্জ হচ্ছে না। শুধু আপনার 2টা গাড়ি লাগবে, আপনি যদি কাজ করেন আপনার গাড়ি লাগবে, আপনার ওয়াইফেরও লাগবে, বা ছেলে, ইউনিভার্সিটিগুলো ভালো, মানে বেসিকলি ওই গাড়ি একটা ইস্যু, আদার দেন অন্য কোনো ইস্যু আমি দেখি না। বাট বাইরের স্টেটেও যেগুলো বললাম, যে ওহাইও একটা একটা আইডিয়াল প্লেস, বুমিং। ফ্লোরিডাতে যারা, অরল্যান্ডোতে তো স্কাই হাই প্রাইস, অরল্যান্ডোতে যারা এফোর্ড করতে পারতেছেন তারা টাম্পাতে আপনারা দেখতে পারেন। টাম্পা ইজ অ্যানাদার। আর অলসো যারা টেক রিলেটেড যারা, তারা, অস্টিন তো টেক্সাস একটা এখন টেক রিলেটেড হাব, তো অস্টিনের প্রাইসটা অনেক কমে আসছে। তো আপনার কাছ থেকে মোটামুটি জানলাম যে কানেকটিকাট বা নিউ ইয়র্কে আপস্টেট বা মিড ওয়েস্টের কিছু শহরকে যে আমরা প্রাইস কুলিং জোনস বলি, সেটা সম্পর্কে কিছুটা। কানেকটিকাটও কমে নাই, কারণ নর্থ ইস্টের তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হয় নাই, বুঝছেন। হয়তো স্লাইটলি চেঞ্জ হবে, মনে করেন ইন্টারেস্ট রেটটা একটু কমলে একটু হবে আর কি, আদারওয়াইজ খুব একটা চেঞ্জ আমাদের হচ্ছে না। বাট নিউ ইয়র্ক, কানেকটিকাট, আশেপাশে যেগুলো খুব বেশি চেঞ্জ হবে না। হয়তো ইন্টারেস্ট রেট কমলে আমাদের মার্কেটে অনেক বাড়ি আসতে পারে, বায়ার আরো ফোর্সলি আসতে পারবে। মনে করেন এই বছর ইন্টারেস্ট রেট তো কমছে, আস্তে ভেরি স্লোলি কমতেছে। তো লাস্ট ইয়ার মনে করেন এভারেজ ইনকাম বা মানে ইন্টারেস্ট রেট ছিল 6.8%, এটা নামতে 6.3-তে এখন এসে মানে লেভেল অফ হয়েছে। আশা করা যায় হয়তো নেক্সট ইয়ার আর একটু কমবে, বাট অ্যাবাভ 6% কিন্তু থাকবে। যারা বাড়ি কিনতেছেন তাদের মাইন্ডসেট আপনার মনে রাখতে হবে যে 6%-এর নিচে আসবে না। আপনারা যেভাবেই প্ল্যান করুন, এখন থেকে যদি আপনার বাড়ি কেনার প্ল্যান থাকে, তো আইডিয়ালি স্প্রিং টাইমটা হলো বেস্ট টাইম টু বাই, কারণ আপনার স্কুলের সমস্যা বা ওই যে ওয়েদারটা ফ্যাক্টর, ওইগুলো আপনি মুভিং করতে হলে তো একটা প্রিপারেশন দরকার। যারা বাড়ি কিনবেন, যাদের অ্যাবসলিউটলি জরুরি তারা তো নিবেই, আর যারা প্ল্যানিং করে নিতে চাচ্ছেন তারা তো আই থিঙ্ক ওয়েট টিল 2026 স্প্রিং টাইম, মার্চ এপ্রিল থেকে দেখা শুরু করুন, তখন আপনার ইনভেন্টরিটা আর একটু বাড়বে। অনেক ধন্যবাদ। তো আপনি 2026 সালের আমরা যেটা বলছিলাম যে কোন এলাকায়, সেটা আমেরিকার যেখানেই হোক না কেন, আপনি অনেকগুলো স্টেট, টেক্সাস, ফ্লোরিডা সহ বিভিন্ন ওহাইও ইত্যাদি স্টেটের কথা বলেছেন, আপস্টেটের কথা বলেছেন। তো আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে 2026 সালে মাল্টি ফ্যামিলি এবং নতুন কনস্ট্রাকশন বাড়ার ফলে কোন মার্কেটগুলোতে সিঙ্গেল ফ্যামিলি হোমের দাম কমতে পারে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, নর্থ ইস্টে আমাদের এরিয়াতে
আগে থেকেই শর্টেজ ছিল, হাউজিং একটা শর্টেজ আগেই ছিল। নিউ কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে সার্টেন এরিয়াতে হচ্ছে, ম্যানহাটনে হচ্ছে, ওইগুলো হচ্ছে, ওইগুলো মনে করেন আমাদের যারা কমিউনিটির লোকজন এফোর্ড করার সম্ভব না। তো ব্যাস হলো যে খুব একটা নর্থ ইস্টে যারা বাড়ি কিনতে চান, আমাদের নিউ ইয়র্কে বা নিউ ইয়র্কের আশেপাশে যারা কানেটিকাট বা নিউ জার্সিতে কিনতে চান, তাদের খুব একটা সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ হবে না। বরঞ্চ আপনি খুঁজতে থাকুন, আপনার পছন্দের এরিয়াটাতে আপনি কনসেন্ট্রেট করুন। অনেকে দেখা যাচ্ছে এই এরিয়া থেকে ওই এরিয়া থেকে, মানে তাদের চাহিদা আর ইয়ের মধ্যে কোনো মিল থাকে না, মানে একটা থেকে আরেকটা চলে যায়, এটাতে মানে সবসময় একটা আপনারা কনসেন্ট্রেট করুন আপনারা কোন জায়গাটা আপনাদের জন্য আইডিয়াল হবে, আপনার পারিবারিক সিচুয়েশন, আপনার ব্যবসায়িক সিচুয়েশন, কাজের সিচুয়েশন। কারণ বাড়িটা তো একদিনের জন্য না, আপনি নিচ্ছেন অ্যাটলিস্ট 20-30 বছর, আপনার 15 বছর আপনি এটা ক্যারি করতে হবে। তো বা আপনার অনেকগুলো ফ্যাক্টর আপনার চিন্তা করতে হবে, একজন ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করবে, যা কিভাবে আসবে যাবে, আপনার সারাউন্ডিং কমিউনিটিটা কি হবে, সাপোর্টিং সিস্টেমটা কি হবে আপনার পরিবারের। তো বেসড অন দ্যাট আপনি একটা ডিসিশন একটা নিয়ে একটা কনসেন্ট্রেট করুন যে আমি লং আইল্যান্ডে নিলে আমি লং আইল্যান্ডে নিব, সাফোকে নিলে সাফোকে নিব, নাসোয়াতে নিলে নাসোয়া নিব, বা 5 বড়োতে নিব, সেটা আপনি ডিসাইড করুন, চুজ করুন এবং ওয়ার্ক রিয়ালিটির সাথে কাজ করুন এবং নিজেও আপনি একটু হোমওয়ার্ক করুন, করে তারপরে আপনি ডিসিশন নেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই, সেটা আপনার অভিজ্ঞতা থেকেই আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে 2025-2026 সালে কোন কোন সাবার্ব বা সেকেন্ডারি সিটিতে বায়ার্স নেগোসিয়েশন পাওয়ার সবচেয়ে বেশি হবে বলে মনে করছেন? আমাদের নিউ ইয়র্কে তো আপস্টেট তো আছেই, আপনার আপস্টেট আছে, এবং যদি নিউ ইয়র্কের সাফোক কাউন্টিতে খুব, নাসোয়া কাউন্টিতে খুব একটা সুযোগ নাই, 5 বড়োতে খুব একটা সুযোগ নাই, তবুও আপনার যে রিয়েলিটার সাথে কাজ করবেন, আপনার সিচুয়েশনটা খুলে বলুন, সে হয়তো নেগোশিয়েট করতে পারবে যে সেলার কনসেশনটা যেটা অ্যাটলিস্ট যদি 2% তো পান, সেটাও কিন্তু খারাপ না। তো অনেক সেলার মোটিভেটেড আছে যারা, ইফ ইউ আস্ক দেন দে উইল আস্ক ফর, আপনি যদি জেনুইন আপনার সব কিছু থাকে দেন সেলার উইল কম্প্রোমাইজ, আপনার আন্ডারস্ট্যান্ডিং করে সেটা আপনাকে দিতে পারে। অনেক অনেক ব্যাপার আছে যেগুলো আপনার একজন রিয়েলিটার, একজন মর্গেজ ব্রোকারের সাথে যখন আপনি কাজ করবেন তখন তারা আপনাকে হেল্প করবে, এবং আপনাকে খুলে বলতে হবে, কারণ আপনার ভিতরে একটা বাইরে একটা রাখলে আপনি বেস্ট বেনিফিটটা পাবেন না। বিংহামটন আমার মনে হয় যে যারা স্বল্প আয়ের মধ্যে 200-250 হাজারের মধ্যে যারা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা আইডিয়াল লোকেশন আমার মতে। বাট বিচার আপনারা করবেন, আপনারা সার্চ করবেন আপনাদের। বাট আমি যতটুকু দেখেছি বিংহামটন আমার কাছে মনে হয়েছে যে সব থেকে এই মুহূর্তে বেটার। তো এক্ষেত্রে আপনি অনেকগুলো জায়গার কথা বললেন, যে আমাদের নিউ ইয়র্ক বললেন, নিউ ইয়র্কের আপস্টেট বিভিন্ন জায়গার কথা বললেন, টেক্সাসের কথা, ফ্লোরিডার কথা বললেন, ইভেন কানেকটিকাটের অবস্থা কি সেটাও আপনি বললেন। তো এক্ষেত্রে পেনসিলভেনিয়া, এটা তো আমাদের নিউ ইয়র্কের খুব একটা বেশি দূরে না, কাছেই। তো এখানকার অবস্থাটা কি? পেনসিলভেনিয়া তো ওই নর্থ ইস্টের মধ্যেই পড়ে গেছে, তো খুব বেশি চেঞ্জ হবে না। নর্থ ইস্টের যে প্রাইসে তো ইনভেন্টারিটা একটু বাড়বে, আপনার চয়েসটা বাড়বে, যেহেতু ইন্টারেস্ট রেটটা কমে আসবে, বায়ার মোর অ্যাগ্রেসিভ ভাবে দেখবেন। এবং পেনসিলভেনিয়ার যে কোনো শহরেই মনে করেন, ডিপেন্ড আপনি কোথায় কমফোর্টেবল, কোন জায়গায় থাকবেন, আপনি কোন জায়গায় আপনি থাকবেন। তো আমাদের যে কমিউনিটির লোকজনরা আপার ডার্বিতেই মোটামুটি সেটেল, এবং সেখানে এটা প্রাইসটা স্টেডি হয়ে গেছে। প্রথমে প্যান্ডামিক থেকে এখন কিন্তু মার্কেটটা আপ, কারণ আমাদের লোকজন যেদিকেই যায় সেদিকেই দামটা বেড়ে যায়। কেন বেড়ে তা বুঝি না, বাট আমাদের না, পেনসিলভেনিয়া তো নিউ ইয়র্ক থেকে খুব একটা বেশি দূরে না, 2-2.5 ঘন্টার মধ্যেই যাওয়া যায়। না, বাট বিংহামটন থেকেও কাছে। হ্যাঁ, বিংহামটন কাছে 2-2.5 ঘন্টা সেম, এবং সেই তুলনায় বাড়ির দাম ওখানে অনেক কম আমার জানা মতে, ওই সেম রাস্তা দিয়েই যাওয়া লাগে। তো পেনসিলভেনিয়া কিন্তু ওই যে বললাম যেখানে $1 মিলিয়ন ওইখানে বাড়ি আছে, আবার 100,000 নর্থ ইস্ট ফিলাডেলফিয়া তো আপনি 200-250 হাজারের মধ্যে আপনি বাড়ি, ডিপেন্ড কোথায় কোন নেইবারহুডে আপনি যাচ্ছেন। অনেকেই ফিলাডেলফিয়াতে সেটেল এবং পেনসিলভেনিয়াতে সেটেল। আমি তো কোনো, তার মানে আপনার কথা অনুসারে যেটা আমরা বুঝলাম যে টেক্সাস তো অনেক দূর, ওহাইও দূর, নর্থ ইস্টে থাকতে পারে যারা, সাউথের দিকে তো ফ্লোরিডা দূর, নর্থ ইস্টে যারা থাকতে চায় এবং নিউ ইয়র্কের গন্ধটাও পাশে রাখতে চায়, নর্থ ইস্ট ফিলাডেলফিয়া একটা আইডিয়াল, ফিলাডেলফিয়া বা পেনসিলভেনিয়া খুব যারা অল্প বাজেটে আপনি নিতে চান। এবং আপার ডার্বিতেও ওই
কোন ধরনের বাড়ি নিচ্ছেন, বাড়িটা আপনার হয়তো ছোটখাটো বাড়িতে ছোট বাড়ির দাম, গুড কন্ডিশনের বাড়ি বা বড় সাইজের ল্যান্ড সহ স্বাভাবিক একটু দাম থাকবে। বাট নর্থ ইস্ট ফিলাডেলফিয়া এখনো আমার কাছে মনে হয় যে ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়ার এই অঞ্চলটা আমাদের জন্য কনভিনিয়েন্ট, এবং ইগেচ মানি ইজ ওয়াট, যেটা বলি আমরা যে মানি ইজ ওয়াট, এটাই নর্থ ইস্টে অ্যাভেলেবল আছে। তা আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই, যারা আমরা বাড়ি কিনতে চাচ্ছি, হয়তো আজকের আলোচনার মধ্যে দিয়েও তাদের ভিতরে এক ধরনের ইচ্ছা আগ্রহ জাগছে, কোথায় কিনবো না, এরকম একটা অবস্থা সৃষ্টি হচ্ছে। তারা যারা বিশেষ করে প্রথম বাড়ি কিনতে চান, তারা কিভাবে বুঝবেন যে এখন বাড়ি কিনবেন নাকি আরো 6 মাস বা 12 মাস পরে বা অপেক্ষা করবেন যে আরেকটু সুবিধা পাবেন? এই ব্যাপারে আপনার কি আপনার কথার উপরে বলি যে বাড়ি কেনার প্রথমে তো 50% হলো আপনার ইচ্ছা। ইচ্ছা? হ্যাঁ, যে 50% যদি আপনার আগায় যাবেন, আপনার যদি ইচ্ছাটা থাকে আমি কিনবো, আমার টার্গেট থাকতে হবে 6 মাসের মধ্যে, 6 মাস না হলে 7 মাসের মাথায় আপনি সাকসেসফুল হবেন, বা 8 মাসের মাথায় টাকা রেডি হয়ে গেলেও যে আপনি কিনে ফেলতে পারবেন তা না। আপনার পছন্দের বা আপনার বাড়ি লাগবে, আপনি খুঁজতে থাকবেন। অনেকে টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু বাড়ি পাচ্ছেন না, মন মতো বাড়ি পাচ্ছেন না। তো বাড়ি কেনাটা প্রথমেই আমি আপনাকে বললাম যে ইচ্ছা 50% ইচ্ছা, আর পরে এগুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনি রিয়েলিটির সাথে কাজ করেন। কোথায় কিনবেন, কোন ধরনের বাড়ি কিনবেন, বাজেট আপনার কত, একজন রিয়েলিটির সাথে কথা বলেন, একজন লোন অফিসারের সাথে কথা বলেন, আপনার পরিবারের সাথে কথা বলেন, সবকিছু মিলায়ে একটা প্ল্যান করে তারপরে আপনি যখন আপনার এই প্ল্যানগুলো এক্সিকিউটেড হবে, তখন আমি বুঝবেন যে আপনি রেডি হয়ে গেছেন বাড়ি কেনার জন্য। এবং ইন্টারেস্ট রেট আপনাকে আমি আগে বলছি যে যারা আগামী বছর প্ল্যান করতেছেন বাড়ি কেনার, এটা 6%-এর অ্যাবাভ 6%ই থাকবে। বিলো ওই 3% যাওয়ার সম্ভাবনা আমি এই অদূর ভবিষ্যতে সারা আমি দেখি না, কোনো যদি কোনো সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ না। তাহলে আপনার কাছে এবার একটা বিষয় অপেক্ষা করতে জানতে চাই যে যেহেতু আমরা এই মাত্রই আমরা বললাম যে অপেক্ষা করব বা কি সুবিধা পাবো ইত্যাদি ইত্যাদি, তো দাম কমার বাজারে ধরে নিচ্ছি, যেখানে দাম কমার বাজারে ক্রেতারা কি ধরনের ডিল বা কনসেশন বা ইনসেন্টিভ পেলে তাদের জন্য নিজেরা লাভবান হবে বলে আপনি মনে করেন বা পরামর্শ দেবেন? হ্যাঁ, প্রথমেই তো আপনি চুজ করবেন আপনি কোন মার্কেট। আপনি যদি টাম্পাতে যান, টাম্পাতে, বা অস্টিনে হন, ওহাইতে হন, তখন তো আপনি নিশ্চয়ই একজন রিয়েলিটরের সাথে কাজ করবেন। তখন আপনার বাজেট আপনি এগুলো বলবেন, হোয়াট কাইন্ড অফ ডিল ইউ ওয়ান্ট, বুঝছেন? আপনি খুলে বলবেন, মানে লুকানোর দরকার নেই। আপনি বলবেন যে ইয়েস আই ওয়ান্ট সেলার কনসেশন 3%, 2%, or for entire closing cost I want from seller। এগুলো আপনি আপনার বলতে হবে। অনেক সেলার যারা আছেন এরা নিজেরাও ফাইন্যান্স করে, এরা দিতে উৎসাহী আছে। যদি জেনুইন বায়ার হয়ে থাকে দে উইল ডু, কারণ ওদের তো কোনো একটা লস নাই, কারণ ওরা ট্যাক্স রিটার্নে সেটা দেখাতে পারবে। বাট সেম টাইম আপনার জন্য বেনিফিট হবে যে আপনার অল্প টাকাতে আপনি বাড়িটা কিনে ফেলতে পারছেন। হয়তো ডাউন পেমেন্টের টাকা আপনার কাছে আছে, ক্লোজিং এর টাকাটা আপনার নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলবেন। রিয়েল এস্টেট এজেন্ট তখন ওই সেলারের এজেন্টের সাথে কথা বলবে বা সেলারের সাথে কথা বলবে, লুক আই হ্যাভ এ জেনুইন বায়ার বাট হি ডাজন্ট হ্যাভ all the money he needs, $10,000-15,000 শর্ট, 20,000 শর্ট, সেটা আমরা সেলার কনসেশনের মধ্যে নিতে চাই। এগুলো কিন্তু আগেও এক্সিস্টেড ছিল আমাদের নিউ ইয়র্ক সিটিতে, 5 বরোতে ছিল। অনেকে আমাদের কমিউনিটির অর্ধেক লোকও সেলার কনসেশন নিয়ে বাড়ি কিনেছেন। সো এটা মানে নাথিং শেমফুল বা এই ধরনের কোনো যে এটা নিলে যে আপনি একদম বিপদে পড়ে যাবেন সেটা না, আপনি নিতে পারেন। আমাদের হাতে সময় নেই, আমাদের এই অনুষ্ঠানের প্রথম অংশ শেষ করতে হবে। যদি আরো কিছু প্রশ্ন ছিল, তার মধ্যে একটি প্রশ্ন শুধু এতে আসছে আমাদের ফেসবুকে। আব্দুর রাকিব তিনি বলছেন যে রিয়েলটরের হোম ইন্সপেক্টর হায়ার করা কি ঝুঁকিপূর্ণ? রিয়েলটরের পরিচিত হতে হবে বা এই ধরনের কোনো কিছু? না, আপনি অলওয়েজ আপনি যদি আপনার এক্সট্রা কিছু $400-500 খরচ হবে ওই আপনার স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ মোস্ট অফ দ্য হাউস যারা মার্কেটে দিয়ে থাকে এখন যে নার যে রেগুলেশন আছে ওইগুলো ডিসক্লোজ করতে হয়। আপনার লেট বা ভায়োলেশন হ্যান ত্যান যেগুলো আছে এগুলো তো চলে আসবে। কারণ আপনি তো মিথ্যা কথা বলে আপনার কাছে সে বাড়ি বিক্রি করতে পারবে না, যেহেতু আপনার একজন অ্যাটর্নি থাকবে। অ্যাটর্নি উইল পুট দিস ক্লজ অন, কারণ আপনার যদি ভায়োলেশন থাকে, কোনো লিন থাকে, এক্সিস্টেড কোনো ইস্যু থাকে, আপনার লয়ার সেটা মেনশন করবে। সো ইউ কুড গো অন দ্য ক্লোজিং টেবল, সেটা আপনি নেগোশিয়েট করতে পারবেন। বাট অফকোর্স আপনার একটা বাড়ি কেনার আগে যদি আপনি ইন্সপেকশন করেন, আপনার মানসিক একটা স্যাটিসফ্যাকশন, তারপরে একবার সই হয়ে গেলে হ্যাঁ, আর কিছু খারাপ হলে তো আর কিছু করার নাই, আপনি করে নিতে পারেন। এটা অল্প পয়সা দিয়ে যে ইন্সপেকশন করানোর জন্য আপনি না করবেন কেন? অনেক ধন্যবাদ। অনেকেই করে না, যারা রিয়েল এস্টেট ইনভেস্টর যারা
তারা তো এগুলো করার সুযোগ নাই, কারণ আপনি একটা অকশনের বাড়ি নিচ্ছেন, ফোরক্লোজারের বাড়ি নিচ্ছেন, নানান ইস্যু আছে, জেনেই আপনি নিচ্ছেন, ইউল ডিউল, তারা এগুলা একটা নর্মাল ব্যাপার। এটা 10টা বাড়ি নিলে তো 5টা বাড়িতে তো ইস্যু থাকবেই। তো অনেক ধন্যবাদ জনাব আব্দুর রাকিব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। জনাব আসিফ চৌধুরী, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈত্যে বাধাতেই আপনার এই প্রথম অংশের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং 2025-26 সালে কোথায় কোথায় বাড়ি কম দাম কমতে পারে, কি সুবিধা পেতে পারি, বিষয়টি একটু অগ্রিম বা আগামভাবে আপনি বলেছেন, সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ। শুভ নববর্ষ। আগে জানি যে এই বছর হয়তো আমাদের লাস্ট প্রোগ্রাম আপনার রানা ভাইয়ের সাথে, টিভিএন এর সাথে, যারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা নেব একটি ছোট্ট বিরতি। বিরতির পরে এসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, হেডওয়ে বিসিপি এর এআই মিশন, আমেরিকার ছোট ব্যবসার ডিজিটাল রূপান্তরের নতুন ভাবনা। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি আমাদের সাথেই থাকবেন। নিশ্চয় একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আজকের অতিথি আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, জনাব অনুপম দত্ত, ডিরেক্টর, গ্লোবাল ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার। জনাব অনুপম দত্ত, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন, খুব ভালো লাগছে। গুড ইভিনিং। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা বলেছি হেডওয়ে বিসিপি এর এআই মিশন, আমেরিকার ছোট ব্যবসার ডিজিটাল রূপান্তরের নতুন ভাবনা। এ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইব। তবে আপনার সাথে জানার আগে এই বিষয়টি সম্পর্কে টোটাল বিষয়ের উপর একটি ভূমিকা আমি দিতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের আমেরিকায় একটি ছোট ব্যবসা চালানো আর আগের মতো সহজ নয়, কারণ বাড়ছে খরচ, বাড়ছে প্রতিযোগিতার, কাস্টমারের প্রত্যাশা পৌঁছে গেছে আকাশ ছোঁয়া উচ্চতায়। একদিকে কর্পোরেট জায়ান্টরা কোটি কোটি ডলার বিনিয়োগ করছে প্রযুক্তিতে, আর অন্যদিকে ছোট ব্যবসায়ীরা প্রতিদিন লড়াই করছেন টিকে থাকার জন্যে। কিন্তু ইতিহাস বলে প্রতিটি সংকটই এক নতুন সম্ভাবনার জন্ম দেয়। আজ আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই শুধু প্রযুক্তি নয়, বরং ছোট ব্যবসার জন্য হয়ে উঠেছে নতুন ভরসা, নতুন শক্তি, নতুন সাহস। যে এআই একসময় বড় বড় কর্পোরেটের হাতিয়ার ছিল, আজ সেই এআই পৌঁছে যাচ্ছে ছোট দোকান, স্টার্ট আপ, ফ্যামিলি ওন্ড বিজনেস আর অভিবাসী উদ্যোক্তাদের হাতের নাগালে। আর এই পরিবর্তনের পেছনে যারা নীরবে কাজ করে যাচ্ছেন তাদেরই একজন হেডওয়ে বিসিপিও, যারা এআইকে জটিলতা নয় বরং সমাধানের রূপ দিচ্ছেন, যারা বিশ্বাস করেন ডিজিটাল রূপান্তর বিলাসিতা নয় বরং এটা এখন বেঁচে থাকার শর্ত। তাই আজকের আলোচনায় আমরা জানব কিভাবে এআই বদলে দিচ্ছে ছোট ব্যবসার ভবিষ্যৎ, কিভাবে খরচ কমিয়ে বাড়াচ্ছে দক্ষতা, আর কিভাবে মানুষ আর প্রযুক্তি একসাথে কাজ করে নতুন আমেরিকান ড্রিম তৈরি করছে। আর এই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী আলোচনার জন্য আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন এআই বিশেষজ্ঞ, যিনি প্রযুক্তিকে শুধু বোঝেন তাই নয়, বরং মানুষের জীবনে এর প্রভাব গড়ে তুলেছেন প্রতিদিন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা, হেডওয়ে বিসিপি এর এআই মিশন, আমেরিকার ছোট ব্যবসার ডিজিটাল রূপান্তরের নতুন ভরসা। জনাব অনুপম দত্ত, আপনার এই বিষয়টি বা আজকের আমাদের নির্ধারিত যে বিষয়টি, সেটার উপরে আমি একটু ভূমিকা দিয়েছি এবং তাতে মোটামুটি সবকিছু কাভার হয়ে যায়, যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় কম। তো আপনার কাছে প্রথমেই জানতে চাই যে এই আজকের আমেরিকায় ছোট ব্যবসাগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি আছে, আর সেই জায়গায় এআই কিভাবে বাস্তব সমাধান দিচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সবার আগে আমি এটা বলতে চাই, আজকের ডেটে এআই হচ্ছে একটা রেভলিউশন। হ্যাঁ, আমরা ডে ইন ডে আউট সবাই আমরা এআই ইউজ করছি, কিন্তু আজকের ডেটে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে বাজেট অ্যান্ড কম্পিটিশন। এই দুটোতে স্মল বিজনেস তাদের অনেক এফেক্ট হচ্ছে। কিন্তু এটাকে আমরা, এই চ্যালেঞ্জটাকে কিভাবে আরও দক্ষ করতে পারি, তা আমরা এআই ইউজ করে ওটাকে কস্টটাকে রিডাকশন করতে হবে। তো এআই যেটা আমাদের, এআই হচ্ছে একটা টুল, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বা এভরিডে আমরা ইউজ করছি এআইটাকে, তা সেটাকে ইউজ করে আমাদের কস্টটাকে রিডাকশন করছে। আর এটা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ছোট বিজনেসদের খুব হেল্প করছে তাতে। তো এক্ষেত্রে এআই যে শুধু বড় কর্পোরেটদের জন্য, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছিলাম, এই ধারণা কতটা ভুল, আর হেডওয়ে বিসিপিও কিভাবে ছোট ব্যবসার জন্য এআইকে সহজলভ্য করছে?
আমার মনে হয় এই ধারণাটা একটু ভুল, কারণ এআই যেটা হচ্ছে এটা একটা রিভলিউশন, এটা শুধু বড় কোম্পানির জন্য নয়, এটা সবার জন্য। এটা ছোট, আমরা কি করছি, আমরা ছোট বিজনেসদের, যে সমস্ত স্মল বিজনেসের, ওদেরকে এআই ইউজ করে হেল্প করেছি। যেমন এআই অটোমেটেড টুল আছে আমাদের কাছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এইগুলো ইনডাইরেক্টলি ওদেরকে হেল্প করছে টু রিডিউস দ্য কস্ট। তো তাতে ওদের অনেক লাভবান হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, ছোট বিজনেসদের কস্টটাকে নিয়ে খুব কম্পিটিশন আজকের ডেটে। তা কস্টটাকে যদি আমরা কম করতে পারি, একটা রিসোর্স করে এআই যে আমাদের হেল্প করছে, সেগুলো খুব সুন্দরভাবে ওদের কস্টটাকে রিডাকশন করছে। তো ইনডাইরেক্টলি এটা খুব হেল্প করছে ছোট বিজনেসদের। তাহলে এই যে ছোট ব্যবসায়ীরা, মানে আপনি কস্ট ইফেক্টিভের কথা বলছেন, তো একজন ছোট ব্যবসায়ী যদি খুব সীমিত বাজেট নিয়ে, অল্প অল্প অর্থ নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে এই এআই ব্যবহারের সবচেয়ে কার্যকর প্রথম ধাপটা তার কি হতে পারে? আমি বলবো যে প্রথম দিন থেকেই এআই ইউজ করুক, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম দিক থেকে অ্যাডাপ্টেবিলিটি, এটাকে করতে হবে। কারণ আজকে ডেটে যে কোনো একটা বিজনেস যখন স্টার্ট করতে হয়, একটা রেস্টুরেন্ট পিওএস সিস্টেম নিতে হয় তাদেরকে। পিওএস সিস্টেমের মধ্যে অনেক এআই ইউজ করতে হচ্ছে। তো আমার মনে হয় যে এই সমস্ত যে চ্যাটবট, এআই এজেন্ট যেগুলো আছে, সেগুলোকে নিয়েই এআই হচ্ছে, এগুলোই হচ্ছে মানে আউটলুক প্রোডাক্ট, ঠিক আছে? এগুলোকে নিয়েই ওদের স্টার্ট করা উচিত। তো এটাতে যে সমস্ত বিজনেসের যে গ্রোথ, এটাকে হেল্প করবে এআই টুল, এটাকে বিজনেসটাকে আরও ডেভেলপ করবে এবং কস্টটাকে রিডিউস করবে। তাতে কি হবে, সাস্টেনেবিলিটি যেটা আছে, যেটা সবার প্রবলেম এই কম্পিটিশনে, সেটা ওরা পাবে। সাস্টেনেবল বিজনেস মডেল হবে আর কি। তার মানে সীমিত অর্থ দিয়ে শুরু করলেও সেটা কস্ট ইফেক্টিভের মাধ্যমে দিয়ে আলটিমেটলি সে তার প্রফিটটা বাড়ায় রাখতে পারবে। প্রফিটটা আজকে ডেটে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সাস্টেনেবিলিটি, প্রতিযোগিতায় টিকে থাকা। সেই টিকে থাকার জন্য এআই ইউজ করতে হবে। ওটাকে সুতরাং মানে ভয় করে পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আপনার কাছে একটু জানতে চাইবো, কাস্টমার সার্ভিস, তারপরে মনে করুন কল সেন্টার, তারপরে সেলস ও মার্কেটিং, এই যে চারটি ক্ষেত্রে এআই কিভাবে খরচ কমিয়ে আয় বা প্রফিট বাড়াতে সাহায্য করছে? কাস্টমার সার্ভিস আজকে ডেটে সব কিছু হচ্ছে একটা পার্টিকুলার অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস যেটাকে আমরা বলছি, ঠিক আছে? সেটার মধ্যে থেকে মানে একটা হোটেল ইন্ডাস্ট্রি হোক, যে কোনো একটা ইন্ডাস্ট্রি হোক, ওটা ডেটা অ্যানালিটিক্সটা অনেক সুন্দরভাবে কাজ করে। কারণ ওটা না হলে আপনি একজন ক্লায়েন্ট কি চাইছে বা কিভাবে, সেটাকে এআই রিজলভ করে দিচ্ছে। আর আপনি মনে করুন যে 20 বছর আগে যে কল সেন্টার ইন্ডাস্ট্রি ছিল, সবাই এজেন্টরা কাজ করতো, ঠিক আছে? কিন্তু এখন সেটা একটা নতুন রেভলিউশন নিয়ে আসছে। এখন 60 to 70% কাজ এআই এজেন্ট করছে। আর যদি খুব দরকার হয়, তখন ওটা লাইভ এজেন্টের কাছে চলে যাচ্ছে। আর তারপর সেলস অ্যান্ড মার্কেটিং, যেমন আমাদেরও প্ল্যাটফর্ম আছে। আপনি চিন্তা করুন, একটা সোশ্যাল মিডিয়া করতে গেলে ক্যাম্পেইন ম্যানেজার দরকার, গ্রাফিক ডিজাইনার দরকার। তাহলে আপনি যদি ওদেরকে রাখতে চান, কিন্তু ভার্সেস আমাদের যে এআই প্ল্যাটফর্ম আছে, কারোর দরকার নাই। উইদিন 5 মিনিটস আপনার সব কিছু রিজলভ হয়ে যাচ্ছে। তাতে আপনি চিন্তা করুন কত আপনার যে কস্ট আছে সেটা কত রিডিউস হয়ে যাচ্ছে। তাহলে এটা ইনডাইরেক্টলি একটা সাস্টেনেবিলিটি তৈরি করছে আর কস্টটাকে রিডিউস করছে, আর এটা লং টার্ম একটা গ্রোথ প্যাথ একটা বিজনেসের জন্য করে দিচ্ছে। তো এইগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আমি একটু আপনার কাছে তথ্য এবং বাস্তবতা এর নিরিখে আপনার মতো একজন এআই বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাইবো, বাস্তব উদাহরণ আপনার কাছ থেকে জানতে চাইবো, যে যেখানে একটি ছোট বা মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এআই ব্যবহারের মাধ্যমে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়েছে বা প্রফিট করেছে, এরকম একটু উদাহরণ আপনাকে জানতে চাই। খুব সুন্দর, আমি দুটো এক্সাম্পল দিতে চাই। একটা হচ্ছে ছোট ই কমার্স কোম্পানি, তারা এই যে এআইকে ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে কি ধরনের ক্লায়েন্ট জিনিসগুলো চাইছে, সেই অ্যানালিটিক্সটাকে ইউজ করে ওরা কি করছে, কস্টটাকে রিডিউস করে দিয়েছে। এবং আমরা দেখেছি ওই প্ল্যাটফর্মটাকে ইউজ করে উইদিন 6 months মোর দ্যান 60% প্রফিটেবিলিটি ওরা করতে পেরেছে। আরেকটা জিনিস, আমি এই যে রেস্টুরেন্ট অপারেশনে আমাদের একটা ওয়ান অফ দ্য ক্লায়েন্ট আমাদের যে প্ল্যাটফর্মটা ইউজ করেছে, এআই ড্রিভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাতে
4.5 মান্থসের মধ্যে 69% সেলস ইনক্রিজ করেছে। তার মানে এটা হচ্ছে সমস্ত কিছু অটোমেট করা আছে, প্লাস কী ধরনের খাবার পছন্দ করে, কী ধরনের ক্লায়েন্ট আসছে, এই যে ডেটা অ্যানালিটিক্সগুলো আমরা করছি তাতে অনেক হেল্প হচ্ছে ছোট বিজনেসদের জন্য, এবং তারা ওই দিকটায় ফোকাস করতে পারছে। তাতে আমার কি হচ্ছে, রেভিনিউ বাড়ছে, সাস্টেনেবিলিটি হচ্ছে, এবং আমাদের প্রফিটেবিলিটিটাও হচ্ছে। আর এটা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করছে ফর দ্য এন্টারপ্রেনিয়ার্স। তো একটা একদম বাস্তব উদাহরণ দিয়েছেন আপনি, সুতরাং সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা যে তাত্ত্বিক কথাটা অনেকেই মনে করতে পারেন যে আমাদের আলোচনায় শুধু তত্ত্ব বা আমরা বকবক করছি, তা নয়। বাস্তবতার নিরিখেও কিন্তু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এআই ব্যবহারের কারণে কি পরিমাণ সুবিধা বা প্রফিটটা আসছে। তো এদিকে আপনার কাছে তাহলে একটু ভিন্ন দিক যে জানতে চাই, এটা তো পজিটিভ দিকতে গেলেন, অন্যদিকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে অনেক ব্যবসায়ী, বিশেষ করে ছোট ব্যবসায়ী, আমরা তো ছোট বা মাঝারি ব্যবসায়ী নিয়ে কথা বলছি, তারা এআই নিয়ে ভয় পায়। এখন যত কথাই আমরা বলি না কেন, এটা বাস্তবতার নিরিখে ভয় পায় যে চাকরি চলে যাবে বা প্রযুক্তি বুঝতে পারবেন না বা পারছেন না ইত্যাদি। আপনি এই ভয়গুলোকে একজন এআই বিশেষজ্ঞ হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন যে ভয়গুলোকে দূর করার ক্ষেত্রে? আমার মনে হয় যে এআই এর কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এআই হচ্ছে একটা বাজওয়ার্ড, একটা রিভলিউশন হচ্ছে, বাট এআই ইজ এ টুল। এই টুলটাকে যদি আমরা ইউজ করি আমাদের ডে টু ডে লাইফে, আমাদের অনেক হেল্প করছে, এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি গ্রোথে হেল্প করছে। তো এটার উপরে মানে আজকের ডেটে যদি কেউ এআই ইউজ না করে তারা ভুল করছে। তা আর এআইকে আমাদের হচ্ছে, এআই হচ্ছে অটোমেট করছে জিনিসটাকে, আমরা অটোমেশন ইউজ করছি এআই দিয়ে, কিন্তু হিউম্যান ফ্যাক্টরটা আছে, এমপ্যাথি, লিডারশিপ, এইগুলো হচ্ছে হিউম্যান ফ্যাক্টর। এই কম্বিনেশনে যদি সবাই যদি এটাকে ইউজ করে, আমার মনে হয় এটা খুব সুন্দর হবে, ভবিষ্যৎটা খুব ভালো হবে। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনার কাছে একবার আপনার এই হেডওয়ে বিপিও নিয়ে একটু কথা বলতে চাই, যে এই যে হেডওয়ে বিপিওর এআই সলিউশনগুলো কিভাবে মানে 24/7, আমরা যদি 24 ঘন্টার কথা বলি, অপারেশন সম্ভব করছে কিভাবে, যেখানে আগে তো মানুষের উপরে পুরোপুরি নির্ভর করতে হতো, সেক্ষেত্রে আপনারা এই হেডওয়ে বিপিও কিভাবে এই বিষয়গুলোকে সলিউশন কিভাবে করছে 24/7? আমরা কি করছি, এই যে স্মল বিজনেসটাকে আমরা খুব সুন্দরভাবে অ্যানালিসিস করছি যে গ্যাপটা কোথায়, এবং মার্কেটে কি জিনিস দরকার, বিভিন্ন যে ডোমেনগুলো আছে, রেস্টুরেন্ট, হসপিটালিটি, বিভিন্ন আরসিএম, এগুলোতে কি দরকার আছে, তার উপরে আমরা ভীষণভাবে একটা অ্যানালিসিস করছি। এই অ্যানালিসিসের পরে আমরা একটা প্ল্যাটফর্ম, এআই ড্রিভেন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের কাছে আছে, প্লাস এই যে কল সেন্টারে মনে করুন একটা শিফটে সবাই কাজ করে, আমরা যদি রিসোর্স হায়ার করি, কিন্তু শিফটের পর আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে তারা কিভাবে করবে? এআই এজেন্ট যেটা আছে তারা কি করছে, ইট ডাজন্ট ম্যাটার, 24/7 ওরা এআই চ্যাটবট যদি আমি নেই, তো 24/7 অ্যাক্সেসেবল, এবং এআইতে এত সুন্দরভাবে সব কিছু ডেসক্রাইব করা আছে যে কেউ যদি একটা কোশ্চেন বা কিছু করতে চায়, সে বুঝতে পারবে না যে এআই এজেন্টের সঙ্গে কথা বলছে, লাইভ এজেন্টের সঙ্গে কথা বলছে। তাহলে এই জিনিসগুলো আমরা প্ল্যাটফর্ম হিসাবে ছোট বিজনেসদের অফার করছি। তাতে কি হচ্ছে, একটা সুন্দর 24/7 অ্যাক্সেসিবিলিটি আছে, এবং কোনো এটা লিড জেনারেশনে কাজ করছে, সাস্টেনেবিলিটিতে কাজ করছে, কস্ট রিডাকশনে কাজ করছে। আলটিমেটলি ছোট বিজনেস দেখছে যে আমরা একটা গ্রোথ পাথ দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় একটা দিস ইজ আ রিভলিউশন, এই যে এআই যে রিভলিউশনটা চলছে, এটাকে সবাই অ্যাডপ্ট করা দরকার এবং ইউজ করা দরকার যে ডে টু ডে লাইফে। এই রূপান্তরের মধ্যে দিয়ে রূপান্তরের মধ্যে দিয়ে ব্যবসার উন্নতি, যেটা আপনি বললেন সাস্টেইনেবল যে বিষয়টা আছে, সেটা অবশ্যই দেখা যেতে পারে। তো এক্ষেত্রে ডেটা সিকিউরিটি এবং কাস্টমার প্রাইভেসি যে বিষয় একটা আছে, এআই ব্যবহারে এই বিষয়গুলো কতটা নিরাপদ, বিশেষ করে ছোট ব্যবসার ক্ষেত্রে? বিং আ টেকনোলজি কোম্পানি, আমরা সবার আগে এই প্রায়োরিটি করি, ঠিক আছে? এবং কেন বলছি, আজকের ডেটে অনেক জায়গা থেকে অনেক রকম প্রবলেম আছে, কিন্তু আমরা যে এই যে এআই ইউজ করছি, আমাদের হচ্ছে সবার আগে এটা হচ্ছে এনক্রিপ্টেড ফরম্যাটে সমস্ত ডেটাগুলো সেভ হয়, কেউ এটাকে রিড করতে পারবে না। সেকেন্ড,
বিভিন্ন আজকে আমরা AWS ইউজ করছি, AWS এর 4 to 5 লেয়ার্স অফ সিকিউরিটি আছে, তাতে ওদের ওটা সেফগার্ড হয়ে যাচ্ছে। তার উপরে একটা টেকনোলজি কোম্পানি হিসাবে আমরা সাইবার সিকিউরিটি ইউজ করছি, তাতে আরও 3-4 বিভিন্ন লেয়ার্সগুলো চলে এসছে। তাতে কি হচ্ছে, এখানে কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। 10 to 11 লেয়ার্স অফ সিকিউরিটি আমরা ইউজ করছি, যে ডেটাগুলো যেখানে সেভ হচ্ছে। তাহলে এটা 100% সিকিউর, কোনো অসুবিধা নেই, সব এনক্রিপ্টেড ফরম্যাটে, তো কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। মানে পুরোপুরি সিকিউর এবং পুরোপুরি নিরাপদ, secure। তাতে কোনো সন্দেহ নেই। না, তো আপনার কাছে একটু ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা মানে কথা বলতে চাই, যে একজন এআই বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে ভবিষ্যতের কর্মক্ষেত্র, আমি যেটা বললাম যে ভবিষ্যতের কর্মক্ষেত্রে মানুষ আর এআই, একদিকে মানুষ আর একদিকে এআই, এর সম্পর্কটা কেমন হবে? প্রতিদ্বন্দ্বী না সহযোগী? এটা খুব সুন্দর কোশ্চেন। এটা হচ্ছে সহযোগী হিসাবেই এআইটাকে আমরা নিতে পারি, কারণ এআই প্রতিদ্বন্দ্বী হবে না। এআই হচ্ছে টুল এবং আমরা হচ্ছে এআইটাকে চালাচ্ছি বিং আ হিউম্যান বিং। তাতে এটা হচ্ছে আমরা কোলাবোরেশন করেই এটাকে চলতে হবে, এবং আমাদের ডে টু ডে লাইফ প্লাস বিজনেস প্লাস ডে টু ডে লাইফে আমাদের খুব হেল্প করবে এই এআই। আমরা যদি এটা সদ্ব্যবহার করি, we can see a lot of solutions ahead. Yeah. তার মানে এটা নিয়ে মানে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো ইয়ে নেই, বরং সহায়ক পরিপূরক এই 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 বিষয়টা একেবারে নিশ্চিতভাবে একেবারে বলা যায়। নিশ্চিত। কারণ তথ্য প্রযুক্তিকে তো অস্বীকার করার কিছু নাই। তথ্য প্রযুক্তি আছে বলেই আজকে মানুষ অনেক 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 ডেভেলপ করে। যদি আমরা 100 বছর আগের কথা চিন্তা করি, 50 বছর আগের কথা, ইভেন 20 বছর আগের কথাও যদি চিন্তা করি, একসময় যে কম্পিউটার, এখন একটা কম্পিউটার পকেটের মধ্যেই রাখা যাচ্ছে, যেটা একসময় পুরো ঘর লাগতো পুরোপুরি। তো সুতরাং এই বিষয়টা প্রযুক্তিকে অস্বীকার, বরং আমরা যেটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হিসেবেই কাজ করবে, সহায়ক পরিপূরক হিসেবে। আপনার কাছে এবার একটু জানতে চাইবো যে নিউ ইয়র্ক সহ আমেরিকার যে ইমিগ্রেন্ট উদ্যোক্তা যারা আছেন, তাদের জন্য এআই কিভাবে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে তৈরি করছে? এআই হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা, সেটাকে ওভারকাম করে দিচ্ছে। ঠিক আছে, এআই কোনো টেকনোলজি কিভাবে ইউজ করবে তারা দেখছে না যে ইমিগ্রেন্ট কি এস্টাবলিশ বিজনেসেস। এটা হচ্ছে ইমিগ্রেন্টের, এটা কি হচ্ছে যে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেস টু ক্যাপিটাল, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, প্লাস এই যে এআই ডে টু ডে আমরা ইউজ করছি, তাতে ইমিগ্রেন্ট যারা আছে বা এস্টাবলিশ বিজনেস আছে, সবাইকে এটা হেল্প করে দিচ্ছে। আর স্মল বিজনেস স্পেশালি এদেরকে সবচেয়ে বেশি হেল্প করছে ফ্রম দ্য ডে ওয়ান। তো এই হিসাবে আমার মনে হয় যে সবাইকে এআই খুব সুন্দরভাবে ইউজ করা উচিত ইন আ ডে টু ডে লাইফ। একজন সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ মানুষ ভবিষ্যৎকে খুব কাছে দেখতে পায়, এটা আমরা জানি। তা আপনিও সেই ধরনের একজন সৃষ্টিশীল মানুষ, একজন অভিজ্ঞ মানুষ। তো একটু ভবিষ্যৎ নিয়ে যদি আবার একটু বলতে চাই, যে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বা 5 বছরে ছোট ব্যবসার জন্য এআই ভিত্তিক সবচেয়ে বড় পরিবর্তন কোনটি হতে যাচ্ছে? মানে আমি একটা অ্যাডভান্স বলতে চাচ্ছি, এই বিষয়টা আপনার কাছে কি মনে হয়, মানে কি আপনি মনে করছেন? এখন হচ্ছে সবচেয়ে এআইতে সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ডেটা। ঠিক আছে, এবং কাস্টমার সেন্ট্রিক ডেটা। এই যে আপনি হসপিটালিটি বলুন বা যে কোনো, তাতে একটা মানুষ কি করছে, কি ব্যবহার করছে, আপনি কিভাবে বুঝতে পারবেন? সেটা এআই ওই ডেটাটাকে অ্যানালিসিস করে আমাদের দিচ্ছে। তাতে কি হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার অডিয়েন্সকে এবং কোথায় আমাদের ফোকাস করতে হবে। তো এই জিনিসগুলো যেটা করছে 3 থেকে 4 বছরে, আমার মনে হয় এই যে ডেটা অ্যানালিটিক্সটা আছে, এটার কাস্টমার এক্সপিরিয়েন্স, কাস্টমার ওরিয়েন্টেশন, এইগুলো হচ্ছে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। এবং এআই যে টুল আছে, বিভিন্ন টুল, এইগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে এবং আগে বাড়িয়ে যেতে হবে। এই জিনিসগুলো আমাদের হেল্প করবে। আমাদের হাতে সময় নেই, শেষে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই যে একজন ছোট বা মাঝারি ব্যবসায়ী যদি আজ এই অনুষ্ঠানটি, আমাদের যে অনুষ্ঠানটা আমরা করছি, সেটা যদি দেখেন, তাহলে আপনি তাকে এই এআই নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরামর্শ দেবেন? আমি এটাই পরামর্শ দেব যেন আজকে থেকেই এআই টুল ইউজ করে। ঠিক আছে, অ্যাটলিস্ট স্টার্ট উইথ চ্যাটবট, সিআরএম, বিভিন্ন যে টুলগুলো অ্যাভেলেবল আছে, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম দিচ্ছি, অনেক প্ল্যাটফর্ম বাজারে অ্যাভেলেবল আছে। আমার মনে হয় ওয়েট না করে ইমিডিয়েটলি
এআই ইউজ করা উচিত, যে সমস্ত টুল অ্যাভেলেবেল আছে তাতে তারা একে বন্ধু হিসাবে এআইকে নেওয়া উচিত। আমার মনে হয় এটা শর্ট টার্ম এবং লং টার্মে খুব গ্রোথে কাজ করবে এবং প্রফিটেবিলিটি নিয়ে আসবে। আর আমি আরেকবার বলি, সাস্টেনেবিলিটি এবং কম্পিটিশন থেকে অ্যাহেড থাকবে ওরা। অনেক ধন্যবাদ জনাব অনুপম দত্ত আপনার এই চমৎকার বিশ্লেষণের জন্য, বিশেষ করে আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা আছেন, যেটা আমরা বারবারই বলছি, এটা প্রতিদ্বন্দ্বী নয়, এআইটা প্রতিদ্বন্দ্বীটা আমাদের সহযোগী পরিপূরক হিসেবে কাজ করবে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আজকে থেকে নিশ্চয়ই ছোট এবং বড় মাঝারি ব্যবসায়ী যারা আছেন তারা নিশ্চয়ই, যারা এক পা এগিয়ে দু পা পিছাতো, তারা 3 পা এখন এগোবে, এটা আমরা মনে করছি। আপনার এই চমৎকার আলোচনার জন্য সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ সো মাচ ফর দি ইনভিটেশন, খুব ভালো লাগলো। আর ওকে, থ্যাংক ইউ। আবারও আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। একটি আমাদের স্বপ্নের বাড়ি 2026 সালে কোথায় বাড়ির দাম কমতে পারে এবং কোথায় আমাদের এই স্বপ্নের ঠিকানা তৈরি করতে পারি, সেটি যেমন বলেছি, তেমনি আমরা যারা ছোট এবং মাঝারি ব্যবসায়ী আছি তারা এই এআই প্রযুক্তি, কারণ তথ্য প্রযুক্তি দিনকে দিন এগিয়েই যাবে, এটা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, এটা সহায়ক হিসেবে কাজ করবে, সেটি আমরা বলে দিয়েছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।